নমস্কার বন্ধুরা, অবশেষে অফিসিয়াল গাইডলাইন প্রকাশ। যুব শক্তি প্রকল্পের মাসিক যে সরকারি অনুদান পাবে ৩,০০০ টাকা, সেই নতুন উদ্যোগে কিভাবে তোমরা আবেদন করবে, কি যোগ্যতা রয়েছে, সমস্ত তথ্য বিস্তারিত জানাবো এবং আবেদন কিভাবে করবে সেটাও জানিয়ে দেব। কাজেই আপনাদের মধ্যে যারা যুবশক্তি ভরসা কার্ডে দরুন মাসিক সরকারি তহবিল থেকে সরকারি ৩,০০০ টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চাইছো, কিংবা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা রয়েছো, তারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। This video is made for education purpose only. ও দেখো, সবার প্রথমেই বলে রাখি যে এই যুব শক্তি প্রকল্পে এর কিন্তু এই মুহূর্তে সমস্ত তথ্য জানা গেল। সম্পূর্ণটা তোমাদের একে একে জানিয়ে দিই। কেমন? প্রথমেই বলে রাখি, এই যে এখানে কিন্তু এটা সাধারণত অনেকেই ভাবে যে ভাতা। সরকার বলছে এটা কোনো ভাতা নয়, এটা নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা সাহায্য শুধুমাত্র। যে এটা যে ভাতা হিসাবে অনেকেই ভাবছে যে সরকারি অনুদান যুবক যুবতীকে দেওয়া হচ্ছে, তো সেইখানে ভাতা হিসাবে না, এটা দেওয়া হচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। বিশেষ করে প্রতিযোগিতামূলক যে বইগুলো রয়েছে সেই বই কেনার জন্য, ইন্টারনেটের খরচ বা ডেটা খরচ হিসাবে, তারপরে ফর্ম ফিল আপের ফি, আমরা যখন চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করি সেই ফর্ম ফিল আপের ফি হিসাবে, যাতায়াতে কোচিং সেন্টারে যায় যাতায়াতের খরচ রয়েছে সব, বা কোচিং সেন্টারে পড়াশোনা করিস তার খরচ হিসাবে, সমস্ত প্রস্তুতির খরচ হিসাবে কিন্তু সরকার এই টাকাটা দিচ্ছে। সামাজিক সহায়তা মাধ্যমে বেকারদের প্রস্তুতি যাতে অর্থের অভাবে আটকে না যায়, সেই জন্যই সরকারের এই উদ্যোগ। তবে তুমি ব্যাংক অ্যাকাউন্টের টাকা পাচ্ছ ৩,০০০ টাকা, সেটা কোন জায়গায় তুমি খরচ করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। সরকার তোমাকে বলে দেবে না যে এটা খরচাই করো, বা যদি ব্যাংকে রেখে দাও তাহলে কোনো কিছু বলবে না। তুমি একটা নির্দিষ্ট আয়তা আছে, যোগ্যতা আছে, সেই যোগ্যতার মধ্যে পড়লেই তোমাকে দেওয়া হবে, এবং এই ৩,০০০ টাকা প্রতি মাসে তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সরকারি তহবিল থেকে। কিন্তু অ্যাকচুয়ালি সেই টাকাটা তুমি কোথায় খরচ করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সরকার বলছে ছাত্রছাত্রীদের এটা ভাতা নয়, নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা সাহায্য মাত্র। এবার যুব সাথীর সাথে যুবশক্তিতে কি কি পরিবর্তন এসেছে যদি বলি, যে যুবসাথী ছিল, যুবসাথীর কিন্তু ১,৫০০ টাকা ছিল, মাসে ১,৫০০ টাকা অনুদান পেত যুবসাথী। এখন যুবশক্তির কথা যদি বলি, যেটা বর্তমানে হচ্ছে ৩,০০০ টাকা, প্রায় দ্বিগুণ কিন্তু হয়ে গেছে যুবশক্তির মাসিক সরকারি অনুদান। মেয়াদের কথা যদি বলি, ৫ বছর মেয়াদ ধার্য করা ছিল, কিন্তু আগের সরকার যেহেতু এই যুবসাথী তৈরি করেছিল, এই যুবসাথী ১,৫০০ মাত্র ২ থেকে ৩ মাসই পেয়েছে সাধারণত বেকার যুবক যুবতীরা। বাই দ্য ওয়ে, তুমি যুব সাথী পেয়ে থাকলে ক মাস পেয়েছো, ২ মাস না ৩ মাস পেয়েছো, অবশ্যই জানিও। এবং যাচাই বা ভেরিফিকেশন, সাধারণ চেকিং হয়েছে, সেরকমভাবে চেকিং হয়নি। শুধুমাত্র কি চেকিং হয়েছে জানো? এজ চেকিং হয়েছে। তোমার এজ যদি নির্দিষ্ট এজ থাকে তাহলেই তুমি টাকাটা পেয়েছো, আর বাদ বাকি কিচ্ছু চেক হয়নি যে অ্যাকচুয়ালি সে বেকার কিনা না বেকার না, এগুলো কিচ্ছু চেক হয়নি। এবার কিন্তু কঠোরভাবে চেক হবে, এবং কি কি চেক হবে সেটাও আমি বলছি। এবং টাকা দেওয়ার মাধ্যম কি? এনএফটি সাধারণত প্রথমে ব্যাংক ট্রান্সফার করেছিল, তারপরে ডিবিটি চালু করেছিল, কিন্তু এখন ডিবিটি চালু করেছে, এবং এ নিয়ে আরও বিস্তারিত আমি বলছি যে অফিসিয়াল নিয়ম কানুন। যোগ্যতার মূলত 4টি স্তম্ভ রয়েছে, 4টি শর্ত। কারা পাবেন? প্রথম হচ্ছে বয়স। বয়স কি? 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। 21 থেকে 40-এর মধ্যে, 21 থেকে 40-র মধ্যে যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, ঠিক আছে? এবার বাসস্থানের কথা যদি বলি, যে বাসস্থান মানে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ডোমিসিয়াল সার্টিফিকেট তোমাকে দিতে হবে। ডোমিসিয়াল সার্টিফিকেট মানে তোমার যে কোনো একটা পরিচিতি, এবং বা তুমি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে গেলেও ডোমিসিয়াল সার্টিফিকেট পেয়ে যাবে। মোট কথা হচ্ছে তুমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তুমি 10 বছর এর ওপরে পশ্চিমবঙ্গে বসবাস করছো, ও তাহলে তুমি এই যুব শক্তি পাওয়ার যোগ্য, ঠিক আছে? এমন না যে তোমার জন্ম হয়েছে পশ্চিমবঙ্গে, তুমি
বাইরে রাজ্যে প্রায় 10 বছর ধরে রয়েছে, সেটা কিন্তু হবে না, তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলি, ন্যূনতম মাধ্যমিক পাস বাধ্যতামূলক, মানে 10 পাস তোমাকে করতে হবে। 10 পাস যারা করনি, ন্যূনতম যোগ্যতা 10 পাস নেই, মাধ্যমিক পাস যোগ্যতা নেই, তারা কিন্তু পাচ্ছ না, মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, ঠিক আছে। পেশার কথা যদি বলি, সম্পূর্ণ বেকার অথবা অসংগঠিত ক্ষেত্রের কর্মী, যেমন রিক্সা অটো চালক হোক, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বা কোনো ব্যবসা করো, টিউশন করো, কোনো রকম অসুবিধা নেই, এক্ষেত্রে কিন্তু কোনো পিএফ বা ইএসআই থাকা চলবে না, বা কোম্পানির স্যালারি অ্যাকাউন্ট যদি থাকে তাহলেও কিন্তু হবে না। মানে মোট কথা হচ্ছে, তুমি যদি কোনো ব্যবসা করো ছোটোখাটো, তুমি যদি টিউশনি পড়াও, তুমি যদি মানে অনেকে রয়েছে যুবক যুবতী যারা টোটো চালাচ্ছে আজকাল, তো বা কোনো জায়গায় চাকরি করো কিন্তু অফিসিয়ালভাবে স্যালারি অ্যাকাউন্ট নেই, তোমার পিএফ নেই, ইএসআই নেই, তাহলে তুমি টাকাটা পাবে। আর যারা সরকারি চাকরি করছো তারাও পাচ্ছ না, আর যারা সরকারি চাকরি ছাড়া কোনো কোম্পানিতে স্থায়ী পদে প্রত্যেক মাসে টাকা ঢোকে স্যালারি অ্যাকাউন্টে, বা তোমার হচ্ছে পিএফ ইএসআই আছে, তারাও পাচ্ছ না, ঠিক আছে। বাদ বাকি সকলে কিন্তু পাচ্ছ। এবার বলে রাখি কারা এই আওতার বাইরে অন্নপূর্ণার ভাণ্ডারের সুবিধাভোগী, ঠিক আছে। অন্নপূর্ণা ভাণ্ডার যারা পাচ্ছে তারা কিন্তু পাবে না, ঠিক আছে। তারপরে সরকারি বা স্থায়ী বা বেসরকারি, মানে সরকারি বা স্থায়ী বেসরকারি চাকরিজীবী, মানে যেটা কথা বললাম, যাদের স্যালারি অ্যাকাউন্ট বা পিএফ এসআই আছে, যেটা বললাম, যাদের স্যালারি অ্যাকাউন্ট আছে, পিএফ আছে, এসআই আছে, তারাও কিন্তু এই প্রকল্পের দরুন মাসিক সরকারি ভাতা হিসাবে 3000 টাকা পাবে না। একই সাথে আয়করদাতা ব্যবসায়ী যারা ইনকাম ট্যাক্স জমা দেন, এবার আমি বলে রাখি, ইনকাম ট্যাক্স অনেকে জিজ্ঞাসা করেছেন যে আমি ইনকাম ট্যাক্স ভরি, তো আপনি আইটিআর করেন, আইটিআর ফাইল করেন, ফাইল করলেই আপনি পাবেন না এমন ব্যাপার না। আইটিআর ফাইলে আপনার যে ট্যাক্স, সেইটা যদি আপনার ট্যাক্স স্ল্যাপে আপনি আসেন, ট্যাক্স সরকারকে দেন, তাহলে এবার অনেকে ধরুন 10,000 টাকা বছর ইনকাম, সেও অনেক সময় আইটিআর ফাইল করে। কারণ আমি অনেক আগে ছোটোবেলা থেকে, মানে কি বলবো, আজ থেকে 5-10 বছর আগে, 5 বছর 7 বছর আগের থেকে আমি আইটিআর ফাইল করি, প্রায় 10 বছর আগের থেকে। তখন আমার লো ইনকাম ছিল, তাও করতাম, কেন অনেক সময় কি হচ্ছে আমাদের টিডিএস কাটে, টিডিএসটাকে রিটার্ন নেওয়ার জন্য আইটিআর ফাইল করতে হয়। তো এখানে মনে রাখতে হবে, ট্যাক্স আপনি যদি দেন, আপনি যদি 1 টাকাও ট্যাক্স দেন সরকারকে, ট্যাক্স স্ল্যাপের বাইরে যান, তাহলেই কিন্তু আপনি পাবেন না। আদারওয়াইজ আপনি যদি আইটিআর ফাইল করেন, আপনার সেরকম কিছু নেই, জাস্ট কোনো টাকা ফেরত নেওয়ার জন্য আপনি আইটিআর ফাইল করেন, বা এমনি সাধারণ মানুষ হিসাবে আইটিআর ফাইল করেন, আইটিআর স্ল্যাবের মধ্যে আসেন না, ট্যাক্স স্ল্যাবের মধ্যে আসেন না, তাও আপনি কিন্তু পাবেন। তারপর হচ্ছে ভুয়ো তথ্য প্রদানকারী, যারা একাধিকবার নকল ডকুমেন্ট দিয়ে আবেদন করেছেন, তারাও কিন্তু এই আওতার বাইরে থাকবেন। ডকুমেন্ট সঠিকভাবে চেক হবে, এখন না তো আপনার যুবসাথীতে অনেকে এরকম রয়েছে, আমার একজন বন্ধুও রয়েছে যে সরকারি চাকরি করে না, প্রাইভেট জব করে, কিন্তু প্রাইভেট জবে তার এসআই রয়েছে, পিএফ রয়েছে, সে টাকা পেয়েছে, কিন্তু এখন হবে না। এখন যদি আপনি এরকম করেন, তাহলে কিন্তু আপনার এগেন্সে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই সমস্তটা পর্যালোচনা এবং ভেরিফাই করবে, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়ে যে সমস্ত কিছু ভেরিফিকেশান করেই দেওয়া হবে। এবার পুরনো যুবসাথীর প্রাপক, অনেক যারা যুবসাথী ছিলে, পুরনো অ্যাকাউন্ট ছিল, তাদের কিন্তু ভেরিফিকেশান না হওয়া পর্যন্ত পুরনো টাকা বন্ধ থাকবে। ভেরিফিকেশান এই মুহূর্তে দেখবে টাকা অ্যাকাউন্টে তোমরা পাওনি, ঠিক আছে। 55 লক্ষ পুরনো অ্যাকাউন্ট রয়েছে, 55 লক্ষ মানুষকে যুবসাথী দেওয়া হয়েছে, তার মধ্যে চেকিং হয়নি, সেই কারণে এসআরআই ট্রাইব্যুনালের মাধ্যমে 55 লক্ষ অ্যাকাউন্ট নতুন করে ভেরিফাই হবে, ঠিক আছে। ভুয়ো তথ্য বাতিল করা হবে, ঠিক আছে। ভুয়ো তথ্য দিয়ে যারা করেছে রিনিউয়াল এর জন্য নতুন পোর্টাল তৈরি করা হবে, ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। এবং এখানে বলে রাখি, ডিবিটি কেন বাধ্যতামূলক, এখন কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ছাড়া টাকা অ্যাকাউন্টে ঢুকবে না, সেই কারণে আপনার আধার কার্ড এবং ফোন নাম্বার আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে, কেওয়াইসি করে রাখতে হবে, ঠিক আছে। গভর্নমেন্ট কোষাগার থেকে, মানে সরকারি কোষাগার থেকে আধার এবং আধারের সাথে যে মোবাইল নাম্বার বা কেওয়াইসি আছে, আধারের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে, ঠিক আছে, ডিবিটির সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে, যাতে কোনো রকম সমস্যা না হয়, কোনো রকম ভুলভ্রান্তি না হয়। আগে কি হতো, ডাইরেক্ট
অ্যাকাউন্টে যদি পাঠাতে হতো তাহলে অ্যাকাউন্ট নাম্বার দিতে হতো, আইএফসি কোড দিতে হতো, সেক্ষেত্রে ভুল টাইপ হলে টাকা যেত না। সেটার জন্যই কিন্তু এই ডিবিটি সিস্টেমের মাধ্যমে দেওয়া হবে, যাতে আধার কার্ড তো যখন টাইপ করবে তখন আধার কার্ড নাম্বার দিলে তোমার ডিটেলস চলে আসবে, আধার কার্ড নাম্বার ভুল হওয়ার সম্ভাবনাই নেই। আর যখন আধার কার্ড নাম্বার ভুল হবে না তখন আধার কার্ডের সাথে লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমারই থাকবে এবং সহজেই টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। তাই জন্য আপনাদের কিন্তু আজই গিয়ে কিন্তু আপনি ডিবিটি স্ট্যাটাস চেক করুন। তুমি যদি বলো ডিবিটি স্ট্যাটাস কীভাবে চেক করবো, ডিবিটি কমেন্টে লেখো, আমি নেক্সট ভিডিও প্রমিস করলাম, নেক্সট ভিডিও আমি ডিবিটি নিয়ে তোমাদের বানিয়ে দেবো। এবার বলে রাখি কী কী ডকুমেন্ট লাগবে, এই ডকুমেন্টগুলো রেডি করে গুছিয়ে রাখো। এখন আধার কার্ড লাগবে, যে আধার কার্ডটা ব্যাংক এবং মোবাইল লিঙ্ক করা আছে, বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট তুমি দিতে পারো। তারপরে শিক্ষাগত যোগ্যতা কী হচ্ছে, মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট, তুমি যে 10th পাস করেছো তার প্রমাণস্বরূপ মাধ্যমিকের তোমার হচ্ছে মার্কশিট বা সার্টিফিকেট যে কোনো একটা দিলেই হবে। ঠিকানার প্রমাণপত্র, তোমার ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, আধার বা ভোটার যে কোনো একটা ডকুমেন্ট তোমরা দিতে পারো। ব্যাংকের পাসবুক, প্রথম পেজের ছবি, অ্যাকাউন্ট নাম্বার, এই সমস্ত ডিটেলস, মানে যেখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড সমস্ত কিছু দেওয়া থাকে। অন্যান্য পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দিতে হবে। এই ডকুমেন্ট রেডি করে রাখো। এই ডকুমেন্ট দিয়ে আবেদন খুব তাড়াতাড়ি শুরু হবে। কবে হবে বলে দিচ্ছি। এখানে আবেদনের ধাপ কি, এই প্রথম কি করতে হবে, তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে অফিসিয়াল পোর্টালে। সেখানে অফিসিয়াল পোর্টালে ফোন নাম্বার দিয়ে তোমরা কি হচ্ছে প্রাথমিক রেজিস্ট্রেশন করবে। তারপরে তোমার একটা ওটিপি আসবে। সেকেন্ড স্টেপে, ফার্স্ট স্টেপে কি হচ্ছে ফোন নাম্বার দেবে, সেকেন্ড স্টেপে ওটিপি আসবে। ওই ওটিপিটা দিয়ে আপনার কি হচ্ছে তথ্য প্রমাণ দিতে হবে, তোমার ব্যক্তিগত ডিটেলস, তোমার নাম, বাবার নাম, তোমার অ্যাড্রেস, তোমার শিক্ষাগত যোগ্যতা, ব্যাংকের ডিটেলস সমস্ত ফর্মে দিয়ে দেবে। দেওয়ার পর কি হচ্ছে তুমি ডকুমেন্ট আপলোড করবে। যে ডকুমেন্টের কথা বললাম সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু তোমাকে অনলাইনে আপলোড করতে হবে এবং তারপরে সাবমিট করে দেবে। সাবমিট করে সেটাকে প্রিন্ট করে রাখবে এবং পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, যদি দেখুন সবাইকে ডাকবে না, যারা যুবসাথী করে ফেলেছো, তোমাদের ডকুমেন্টেশন রয়েছে সেগুলো ভেরিফাই করার জন্য বিডিও এসডিও ডাকতে পারে, যেগুলো সন্দেহজনক। আগেরবার তো সেরকমভাবে ভেরিফাই হয়নি, তো এবারে যেগুলো সন্দেহজনক মনে হবে বিডিও বা এসডিও অফিসারদের যে না এর ডকুমেন্টটা ঠিকঠাক নেই, তোমাকে ডাকবে, ফোন করে ডেকে ডকুমেন্টগুলো অরিজিনাল চেক করবে, অফলাইনে ভেরিফাই করবে। তো এটা তাদের জন্যই। তো এগুলো এইভাবে এই মোটামুটি 5টা স্টেপে কিন্তু 5টা ধাপে কিন্তু তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, এবার একটা কথা বলে রাখি, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, প্রতারকরা বিভিন্ন ওয়েবসাইট তৈরি করছে যেখানে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট আপনি দিচ্ছেন, তার প্রতারণার কিন্তু শিকার হবেন। সেই কারণে এই সমস্ত ভুয়ো ওয়েবসাইট থেকে দূরে থাকুন। ওয়েবসাইট লঞ্চ হলে আমি তোমাদের জানিয়ে দেবো, ওয়েবসাইট শুরু হলে আমি তোমাদের জানিয়ে দেবো। কাজে সরকারি ওয়েবসাইটের মতন দেখতে এই সমস্ত ওয়েবসাইট থেকে দূরে থাকার জন্য বলছি, যাতে হ্যাকাররা তোমার কোনো রকম ক্ষতি না করতে পারে। আর সবশেষে একটাই কথা বলে রাখি, ডিবিটিটা খুব ভালো করে এখনই ডিবিটিটা চেক করে রাখুন এবং ডিবিটি নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। অবশ্যই তোমরা ডিবিটি বলে কমেন্ট সেকশনে লেখো। সমস্তটা বললাম, এখনও যদি কোনো কিছু আমি মিস করে যাই আর তোমাদের মনে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।